নমস্কার। আলোর দিশাতে সকলকে স্বাগত। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আজকের গল্প লালু। আমাদের শহরে তখন শীত পড়েছে। হঠাৎ কলেরা দেখা দিলে তখনকার দিনে কলা ওঠার নামে মানুষ ভয়ে হতজ্ঞান হতো। কারো কলেরা হয়েছে শুনতে পেলে সে পাড়ায় মানুষ থাকতো না। মারা গেলে দাহ করার লোক মেলা দুর্ঘট হতো। কিন্তু সে দুর্দিনে আমাদের এখানে একজন ছিলেন যার কখনো আপত্তি ছিল না। গোপাল খুড়ো তার নাম। জীবনে ব্রত ছিল মরা পুরানো। কারো অসুখ শক্ত হয়ে উঠলে তিনি ডাক্তারের কাছে প্রত্যহ সংবাদ নিতেন। আশা নেই শুনলে খালি পায়ে গামছা কাঁধে তিনি ঘন্টা 2 পূর্বেই সেখানে গিয়ে উপস্থিত হতেন। আমরা কয়েকজন ছিলাম তার চেলা। মুখ ভার করে বলে যেতেন, ওরে আজ রাত্রিটা একটু সতর্ক থাকিস, ডাকলে যেন সাড়া পায়। রাজদ্বারে শ্মশানে স্বাস্থ্যবাক্য মনে আছে তো? আজ্ঞে আছে বই কি। আপনি ডাক দিলেই গামছা সমেত বেরিয়ে পড়ব। বেশ বেশ, এই তো চাই। এর চেয়ে পুণ্যকর্ম সংসারে নেই। আমাদের দলের মধ্যে ছিল লালু একজন। ঠিকাদারির কাজে বাইরে না গেলে সে কখনো না বলতো না। সেদিন সন্ধ্যাবেলা বিষণ্ণ মুখে বুড়ো এসে বললেন, বিল্টু পণ্ডিতের পরিবারটা বুঝি রক্ষে পেলে না? সবাই চমকে উঠলাম। অতি গরিব বিল্টু ভট্টাচার্যের কাছে বাংলা স্কুলে আমরা ছেলেবেলায় পড়েছিলাম। নিজে সে চিররুগ্ন এবং চিরদিন স্ত্রীর প্রতি একান্ত নির্ভরশীল। জগতে আপনার বলতে কেউ নেই। তার মতো নিরীহ অসহায় মানুষ সংসারে আমি দেখিনি। রাত্রি আন্দাজ 8টা। দড়ির খাটে বিছানাটা সমেত পণ্ডিত গৃহিণীকে আমরা ঘর থেকে উঠানে নামালাম। পণ্ডিত মশাই ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন। সংসারের কোনো কিছুর সঙ্গে সে চাহনির তুলনা হয় না এবং সে একবার দেখলে সারা জীবন ভোলা যায় না। মৃতদেহ তোলবার সময় পণ্ডিত মশাই আস্তে আস্তে বললেন, আমি সঙ্গে না গেলে মুখাগ্নির কি হবে? কেউ কিছু বলবার আগে লালু বলে উঠল, ও কাজটা আমি করব। পণ্ডিত মশাই, আপনি আমাদের গুরু, সে সম্পর্কে উনি আমাদের মা। আমরা সবাই জানতাম শ্মশানে হেঁটে যাওয়া তার পক্ষে অসম্ভব। বাংলার স্কুল মিনিট 5-এর পথ। হাঁপাতে হাঁপাতে সেটুকু আসতেও তার আধ ঘন্টার বেশি সময় লাগতো। পণ্ডিত মশাই একটু চুপ করে থেকে বললেন, নিয়ে যাবার সময় ওর মাথায় একটু সিঁদুর পরিয়ে দিবিনে লালু? নিশ্চয় দেব পণ্ডিত মশাই, নিশ্চয়ই দেব। এই বলে এক লাফে সে ঘরে ঢুকে কৌটো বার করে এবং যত সিঁদুর ছিল সমস্তটা মাথায় ঢেলে দিলে। হরি বল দিয়ে আমরা গৃহ হতে গৃহিণীর মৃতদেহ চিরদিনের মতো বার করে নিয়ে এলাম। পণ্ডিত মশাই খোলা দড়ির চৌকাঠে হাত দিয়ে তেমনি চুপ করে দাঁড়িয়ে রইলেন। গঙ্গার তীরে শ্মশান অনেক দূর, প্রায় কোষ 3। সেখানে পৌঁছে যখন আমরা সব নামালাম তখন রাত 2টো। লালু খাট ছুঁয়ে মাটিতে পা ছড়িয়ে বসল। কেউ কেউ যেখানে সেখানে শান্তিতে চিত হয়ে শুয়ে পড়ল। শুক্লা দ্বাদশীর পরিস্পুষ্ট জ্যোৎস্নায় বালুময় বহুদূর বিস্তৃত শ্মশান অত্যন্ত জনহীন। গঙ্গার ওপার থেকে কনকনে উত্তরে হাওয়ায় জলে ঢেউ উঠেছে। তার কোনোটা লালুর পায়ের নিচে পর্যন্ত আছাড় খেয়ে খেয়ে পড়ছে। শহর থেকে গরুর গাড়িতে পোড়াবার কাঠ আসে। কি জানি সে কতক্ষণে পৌঁছাবে। 8 ক্রোশ দূরে পথের ধারে ডোমেদের বাড়ি। আসার সময় আমরা তাকে হাঁক দিয়ে এসেছি। তাদের আসতে এবার না জানি কত দেরি। সহসা গঙ্গার দিগন্তে গাঢ় কালো মেঘ উঠে প্রবল উত্তরে হাওয়ায় হু হু করে সেটা এপারে ছুটে আসতে লাগলো। গোপাল খুড়ো সভয়ে বললেন, লক্ষণ ভালো ঠেকছে না রে, বৃষ্টি হতে পারে। এই শীতে জলে ভিজলে আর রক্ষে থাকবে না। কাছে কোথাও আশ্রয় নেই, একটা বড় গাছ পর্যন্ত না। কতটা দূরে ঠাকুরবাড়ির আমবাগানের মালিকের ঘর আছে বটে, কিন্তু অতখানি ছোটা তো সহজ নয়। দেখতে দেখতে আকাশ গেল ছেয়ে, চাঁদের আলো ডুবলো অন্ধকারে। ওপার থেকে বৃষ্টি ধারায় শোষো শব্দ এলো কানে।
ক্রমশ সেটা নিকটতর হয়ে উঠল। আগাম 2-10 ফোঁটা সকলেরই গায়ে এসে পড়ল তীরের মতো। কি করি, কি করি ভাবতে ভাবতে মুষলধারায় বৃষ্টি নেমে এলো। মরা রইল পড়ে। প্রাণ বাঁচাতে কে যে কোথায় ছুট দিলে তার ঠিক ঠিকানা নেই। জল থামলে ঘণ্টাখানেক পরে একে একে সবাই ফিরে এলাম। মেঘ কেটে গেছে, চাঁদের আলো ফুটেছে দিনের মতো। ইতিমধ্যে গরুর গাড়ি এসে পৌঁছেছে। গাড়োয়ান কাঠ ও শবদাহের অন্যান্য উপকরণ নামিয়ে দিয়ে ফিরে যাওয়ার উদ্যোগ করছে, কিন্তু ডোমদের দেখা নেই। গোপাল খুড়ো বললেন, ও বেটারা ওই রকম, শীতে ঘর থেকে বেরোতে চায় না। মণি বললে, কিন্তু লালু এখনো ফিরলে না কেন? সে যে বলেছিল মুখে আগুন দেবে, ভয়ে বাড়ি পালালো না তো? খুড়ো লালুর উদ্দেশ্যে রাগ করে বললেন, ওটা ওই রকম। যদি এতই ভয়, মোড়া ছুঁয়ে বসতে গেলি কেন? আমি হলে বজ্রাঘাত হলেও মোড়া ছেড়ে যেতাম না। ছেড়ে গেলে কি হয় খুড়ো? কি হয়? কত কি, শ্মশানভূমি কি না? শ্মশানে একলা বসে থাকতে আপনার ভয় করতো না? ভয় আমার? অন্তত 1000টা মোড়া পুড়িয়েছি, জানিস? এরপরে মণি আর কথা কইতে পারলেন না, কারণ সত্যই খুড়োর গর্ব করা সাজে। শ্মশানে গোটা 2 কোদাল পড়েছিল। খুড়ো তার একটা তুলে নিয়ে বললেন, আমি চুলোটা কেটে ফেলি, তোরা হাতাহাতি করে কাঠগুলো নিচে নামিয়ে ফেল। খুড়ো চুলি কাটছেন, আমরা কাঠ নামিয়ে আনছি। নড়ু বললে, আচ্ছা মোড়াটা ফুলে যেন দুগুণ হয়েছে না? খুড়ো কোনো দিকে না তাকিয়েই জবাব দিলেন, ফুলবে না, লেপ কাঁথা সব জলে ভিজেছে যে। কিন্তু তুলো জলে ভিজলে তো চুপসে ছোট হয়ে যাবে খুড়ো, ফুলবে না তো। খুড়ো রাগ করে বললেন, তোর ভারী বুদ্ধি, যা করছিস কর। কাঠ বোয়া প্রায় শেষ হয়ে এলো। নড়ুর দৃষ্টি ছিল বারবার খাটের দিকে। হঠাৎ থমকে দাঁড়িয়ে বললে, খুড়ো মোড়া যেন নড়ে উঠল। খুড়োর হাতের কাজ শেষ হয়েছিল। কোদালটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, তোর মতো ভীতু মানুষ আমি কখনো তো দেখিনি নড়ু। তুই আসিস কেন এসব কাজে? যা বাকি কাঠগুলো আন, আমি চিতাটা সাজিয়ে ফেলি, গাধা কোথাকার। আবার মিনিট 2 গেল। এবার মণি হঠাৎ চমকে উঠে 5-7 পা পিছিয়ে দাঁড়িয়ে সভয়ে বললে, না খুড়ো, কতিক ভালো ঠেকছে না, সত্যি মোড়াটা যেন নড়ে উঠল। খুড়ো আবার হা হা করে হেসে বললেন, ছোড়ার দল, তোরা ভয় দেখাবি আমাকে? যে 1000-এর উপর মোড়া পুড়িয়েছে তাকে? নড়ু বললে, ওই দেখুন আবার নড়ছে। খুড়ো বললেন, হ্যাঁ নড়ছে, ভূত হয়ে তোকে খাবে বলে। মুখের কথাটা তার শেষ হলো না। পাকস্বাদ লেপ কাঁথা জোড়ানো মোড়া আঁঠু গেড়ে খাটের উপরে বসে ভয়ঙ্কর বিশ্রী কোনা গলায় চেঁচিয়ে উঠল, না না, নরকে না, গোপালকে খাবো। ওরে বাবা রে! আমরা মারলাম ঊর্ধ্বশ্বাসে দৌড়। গোপাল খুড়োর সম্মুখে ছিল কাঠের স্তূপ। তিনি উপরের দিকে আমাদের পিছনে ছুটতে না পেরে ঝাঁপিয়ে গিয়ে পড়লেন গঙ্গার জলে। সেই কনকনে ঠান্ডা এক বুক জলে দাঁড়িয়ে চেঁচাতে লাগলেন, বাবা গো, গেছি গো, ভূতে খেয়ে ফেললো গো, রাম রাম রাম। এদিকে সেই ভূতও তখন মুখে ঢাকা ফেলে দিয়ে চেঁচাতে লাগলো, ওরে নির্মল, ওরে মণি, ওরে নড়ু, পালাস নে রে, আমি লালু, ফিরে আয়, ফিরে আয়। লালুর কণ্ঠস্বর আমাদের কানে পৌঁছালো। নিজের নির্বুদ্ধিতায় অত্যন্ত লজ্জা পেয়ে হঠাৎ ফিরে এলাম। গোপাল খুড়ো শীতে কাঁপতে কাঁপতে ডাঙায় উঠলেন। লালু তার পায়ের ধুলো নিয়ে সলজ্জে বললে, সবাই জলের ভয়ে পালালো, কিন্তু আমি মোড়া ছেড়ে যেতে পারলাম না, তাই লেপের মধ্যে গিয়ে ঢুকে পড়েছিলাম। খুড়ো বললেন, বেশ করেছিস বাবা, খাসা বুদ্ধি করেছিস। এখন যাও, ভালো করে গঙ্গা মাটি মেখে চান করো গিয়ে। এমন শয়তান ছেলে আমি আমার জন্মে দেখিনি। কিন্তু সে মনে মনে তাকে ক্ষমা করলেন। বুঝলেন, এত বড় ভয়শূন্যতা তার পক্ষেও অসম্ভব। এই রাতে একাকী শ্মশানে কলেরার বিছানা, এসব সে অগ্রাহ্য করলে না। মুখে আগুন দেবার কোথায় খুড়ো আপত্তি করলেন, না, হবে না। ওর মা শুনতে পেলে আর আমার মুখ দেখবেন না। সব দাহ সমাধা হলো। আমরা গঙ্গায় স্নান সেরে যখন বাড়ি ফিরলাম, তখন সেই মাত্র সূর্যোদয় হয়েছে।
নমস্কার, আমার গল্প পাঠ এখানে শেষ করলাম। আমার গল্প যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।